মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আমার মানে আবার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, করে উঠতে পারিনি। তো আমার যারা নতুন সাবস্ক্রাইবার, পুরনো যারা আছে, পুরনো সাবস্ক্রাইবার, পুরনো বন্ধু সবাই আমার সম্পর্কে সব কিছুই জানে। আমি কি করেছি, কি কারণে ভিডিওতে আসা, সবটাই আমার বন্ধুরা সবাই জানে, যারা আমার পরিবারের সাথে এত দিন ধরে আছে। আর যারা নতুন, তারা তো পুরোটা বুঝে উঠতে পারে না, আর বোঝাটাও সম্ভব হয় না। তো তাদের জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম, আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবার জন্যই আমি ভিডিওটা করছি। তাহলে কি হয়, সবাই একটু আরও ভালোভাবে জানতে পারবে। তো ওর কি হয়েছিল, কিভাবে মারা গেল, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আরেকটা বিষয় নিয়ে বলছি, তো ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তোমাদের সাথে আমার হাজব্যান্ডের কি হলো না হলো আমি আরেকবার শেয়ার করছি, যারা আমার নতুন বন্ধুদের জন্য। তারা অনেকেই জিজ্ঞেস করেছে, দাদা ভাই কি হয়েছিল, প্লিজ একটু বলতে, যেহেতু সব ভিডিওতে বলা সম্ভব না, আর সব কমেন্টেও রিপ্লাই দেওয়া সম্ভব না, তার জন্য আমি বলতেই আসলাম যে কি হয়েছিল না হয়েছিল। তো যাই হোক, 2024-এর জানুয়ারি মাসের 28 তারিখে আমার হাজব্যান্ডের বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে অ্যাক্সিডেন্টটা নর্মাল তর নয়, সেটা হচ্ছে গুরুতর। নর্মাল তো নয়, গুরুতর অ্যাক্সিডেন্ট, যেটা অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওর স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছিলো। এরকম মনে হয় লাখে একটা দেখা যায়, এরকম একটা বিষয় হয়েছিল, যে কারোর হাই পোর্শনে হলে যেটা আর কি ঠিক হওয়া সম্ভব না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, সমস্ত ডাক্তাররা একই কথা বলেছে। কল্যাণী এমস থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, বাঙুর থেকে শুরু করে আমি সমস্ত ডাক্তার দেখিয়েছি। তারা সবাই একই কথাই বলেছেন, যে এই যে স্পাইনাল কর্ড যদি হাই পোর্শনে হয় না, এটা ঠিক হওয়া সম্ভব নয়। যেহেতু যদি লোয়ার পোর্শন, যদি মাজাই হতো, তাহলে ঠিক হলেও হতে পারতো ফিজিওথেরাপির মাধ্যমে। তো আরও একটা ব্যাপার হয়েছিল, এই যে ঘাড়ের ওর এইখানে চারটে শিরা ড্যামেজ ছিল, আর এখানে কোমরে 3টে শিরা ড্যামেজ হয়ে গেছিলো। তো কোনো মতে ওর ব্লাড সার্কুলেশন পুরো বডিতে হতো না। তো আমাকে আরজি করে আমি ফার্স্ট ভর্তি করেছিলাম। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি খোঁজ পাইনি ওর, পাক্কা 24 ঘন্টা ওর কোনো খোঁজ পাইনি। আমি সব জায়গায় খোঁজ খবর করতে করতে পাইনি। আর সেহেতু মুহূর্তে ওর পরিবারের কেউ আমাকে সাথ দেয়নি, সমস্তটাই নিজে। আর আমার পাশে যে দিদি ছিল, দিদি, দাদা, এরা মিলে, আর আমার পাড়ার লোকজনরা মিলেই আমরা করেছি। ওদেরকে জানানো হয়েছিল ওর বাড়ির লোকজনদের, তাও তারা আমার পাশে এসে হেল্প করেনি। তখন ওদের টর্চারেই কিছুটা ও মেন্টালিটি টর্চার হয়েছিল, মেন্টাল সমস্যা হয়ে গেছিলো, এতটাই হয়ে গেছিলো যে ও এই বাড়িতে থাকতে চাইতো না। তো যাই হোক, ও মামা বাড়ি যাচ্ছিল দত্তপুকুরে এটা হয়েছিল। দত্তপুকুর তোমরা হয়তো বা অনেকেই চেনো। দত্তপুকুরে এই ঘটনাটা হয়েছিল, এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো কি হয়েছিল, কি গাড়িতে মেরেছিল, কি মারেনি, আমি কিচ্ছু জানি না। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আমি আজও পর্যন্ত আমি জানতে পারিনি, ও আমাকে বলতে পারেনি। ও পুরো সেন্সলেস হয়ে পড়েছিল 24 ঘন্টা ওই একই জায়গায়। তো যাই হোক, তারপরে ওর ফোন থেকে, আমি যখন থানায় ডায়েরি করতে যাচ্ছি, ওর ফোন থেকে ফোন আসলো যে বিশ্বজিৎ পাল, কে হয় আপনার? তখন আমি বললাম আমার হাজব্যান্ড। তো বললো, দিদিভাই আপনি এক্ষুনি চলে আসুন দত্তপুকুর দীঘার মোড় থেকে আপনি দাদাভাইকে নিয়ে যান, অবস্থা খুব ক্রিটিক্যাল। তো আমি ওখান থেকে নিয়ে এসে বারাসাত হসপিটালে ভর্তি করলাম। বারাসাত হসপিটালে ভর্তি করার পরে ও প্রায় ওখানে 4 ঘন্টা মতো রাখার পরে দেখলো ওর হাত পা কিছু কাজ করছে না, অসাড় হয়ে যাচ্ছে। শুধু বলছে আমার হাত পা কিচ্ছু আমি নাড়াতে পারছি না। সাথে সাথে ট্রান্সফার লিখে দিল আরজি করে নিয়ে যাওয়ার পরে ওখানে ওনারাও বলছে এখান থেকে ট্রান্সফার করতে হবে, কিছু করার নেই। তবু আমরা বললাম এই রাত্রে কোথায় নিয়ে যাব, ট্রিটমেন্ট অন্তত শুরু হোক। তখনও আস্তে আস্তে ওই সেন্স আস্তে আস্তে ফিরছে, তখনও ফেরেনি ঠিকঠাক করে। তো যাই হোক,
ওখানে রাখার পরে সাথে সাথে এমআরআই করাতে নিয়ে গেলাম। এমআরআই, ব্লাড টেস্ট যা যা ছিল সমস্ত কিছু করে, তখন ওর দাদা একটু আমাদের পাশে ছিল, মানে খুব জোর জবরদস্তি করেই রাখা হয়েছিল, মানে মন থেকে তো চাইনি। সেই কি বলবো, আমার ওই পাশে দাদা ছিল আর ওর দাদাকে খুব জোর করেই রাখা হয়েছিল। তখনও আমি আমার বাবা মাকে কিছু জানাইনি, ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে। আমার বাবা মাকে আমি জানাইনি। তো সেই রাত্রে আমি আবার ফোন করলাম আমার বাবা মাকে যে এই ব্যাপার। আমার বাবা মা, আমার জ্যাঠা জেঠি সকালবেলায় উঠে চলে গেল আরজি করে, আর আমি সেই 4টের সময় না 5টার সময় আমি বাড়ি চলে আসলাম, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম, সারাদিন আমার কিছু খাওয়া হয়নি ওই টেনশনে। বাড়ি চলে এসে একটু স্নান টান করে একটু রেস্ট নিয়ে, ঘুম তো আসে না, তোমরা বুঝতেই পারছো, যার বাড়ির লোকের ওরকম অবস্থা তার ঘুম আসবে কী করে। তো ওরকম করে আমরা প্রায় পাক্কা 15 দিন ওখানে হচ্ছে গিয়ে ওর ছিল। তো ওখান থেকে ডাক্তার এমআরআই রিপোর্ট দেখে বলল স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, এই কোনোদিনও উঠে দাঁড়াতে বা বসতে পারবে না, আপনারা এই আশা ছেড়ে দিন। আমাকেও ডাইরেক্ট বললো, আমার বাবাকেও বললো। তোমাদেরকে না ওর একটা বললামই যে মারা যাওয়ার আগের একটু ভিডিও ক্লিপ দিলাম, দেখো। মনে হলো হঠাৎ করে তাই দিলাম, প্লিজ তোমরা একটু দেখো মানুষটা কি বলতে চাইছিল। শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ডাক্তারও বলেছিল এরকমভাবে আর হবে না। কুন্তল ঘোষের সাথেও কথা বলেছিলাম, তো দেখো তোমরা। তো তারপরে আস্তে আস্তে 15 দিন পরে ওকে একটা কি অপারেশন করে দিয়েছিল এখানটা, আমি জানি না। ওই অপারেশন করার পরে আমরা আমাদেরকে বললো ওকে বাড়িতে নিয়ে যান, বাড়িতেই রাখুন, আর দেখুন 6 মাস ফিজিওথেরাপি করান, যদি কিছু হয়, হাত দুটো যদি ওঠে। তো সত্যি কথা বলতে ওই টাইমটা কি কষ্টের, একটা বইয়ের কাছে এগুলো শোনা। যার হয় এই পজিশনটা সেই শুধু বলছে। ও শুধু আমাকে বলতে লাগলো সবসময় আমি হসপিটালে গেলে যে আমি সুস্থ হয়ে যাবো, আমার অপারেশনটা হলেই সুস্থ হয়ে যাবো, কিন্তু ও তো বুঝতে পারছে না, ওকে তো সব কিছু বলা যাচ্ছে না যে এই। তো যাই হোক, ওখানে ওই বাড়িতে আমি 6 মাস ছিলাম। 6 মাস আমার প্রতি খুব টর্চার করা হয়েছে। আমার হাজব্যান্ডকে কেউ দেখতো না, ওরা আমি খেতাম ওই দিদির বাড়িতে, ওরা কখনো আমাদেরকে খাবারও দিত না, আমার মেয়েকেও দিত না, আর আমার হাজব্যান্ডকেও দিত না। আমার হাজব্যান্ডকে কয়েকটা দিন দিয়েছিল ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ সকালবেলা, যেটা ও গিলতে পারতো না। ওর ওখান থেকে গলায় যেহেতু একটা অপারেশন হয়েছিল, ওর গিলতে খুব সমস্যা হতো। তো লাস্টে আমি বাড়িতে আমি ওকে স্যুপ, তারপরে এটা সেটা করে খাওয়াতে লাগলাম। আর ফিজিওথেরাপি আমি 4 মাস দিলাম। সমস্তটা হচ্ছে আমাদের যে আমাদের সম্পদ ছিল, মানে আমাদের সোনা গয়না, আমাদের টাকা জমানো যা ছিল সমস্ত কিছু, সব কিছু আমার থেকে যেতে লাগলো। কেউ পাশে এসে দাঁড়ালো না। আমার শ্বশুরকে আমি বলেছিলাম, মানে ওর বাবাকে আমি বলেছিলাম, আমার শ্বশুর বলতে ঘৃণা করে, যেটা সত্যি কথা। ওর দাদাকে বলেছিলাম, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। টাকার জন্য সবাই সরে গেল দূরে, অথচ ওর বাবার ব্যাংকে টাকা রয়েছে, বলেছে সবার সামনে ও আমার ছেলে না, ওর ট্রিটমেন্ট আমি করাতে পারবো না। টাকাটাকে ওরা এত ভালোবেসেছিল। তো যাই হোক, গেল। যাওয়ার পরে ওর এমনকি ছোট ভাইটাকে মানুষ করেছিল, সেটাও পাশে এসে দাঁড়ালো না। তো যাই হোক, গেল। এইভাবে 6 মাস কাটালাম, খুব
কষ্টে কেউ আমাদের পাশে এসে একটু রাত জাগতো না, আমি আমার বাচ্চাটা রাত জাগতাম। দিনের পর দিন আমি বসে বসে কাটিয়েছি, ওকে এপাশ ওপাশ করানো কতটা যে কষ্ট। তার মধ্যে হসপিটালে 4-5 দিনের মধ্যে বেডশোর ধরা পড়লো কোমরের এইখানটা, হসপিটালের থেকেই। আর ঘোরাতো না, এপাশ ওপাশ করতো না। তো তারপরে যখন বেডশোরটা ধরা পড়লো, আমার ওই বেডশোরের পিছনে প্রচুর টাকা বেরিয়ে গেল। বেডশোর আমি ঠিক করতে পারলাম না, এত টাকা আমি কোথা থেকে জোগান দেবো। তারপরে আমার বাবা বললো একদিন, মা তুই সোশ্যাল মিডিয়াতে নাম, তুই ভিডিও করা শুরু কর। তো আমি 6 মাসের মধ্যে আমার সব কিছু শেষ। আমার যেখানে যা ছিল সোনা গয়না টাকা, আমার মেয়ের LIC আমি সব ভেঙে দিয়েছি, সব আমার খরচা বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। এত এত ওষুধ, পেটশোরের পেছনে ওর ওষুধ, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, আরজি করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, অ্যাম্বুলেন্স ভাড়া, ওষুধের খরচা কোথার থেকে তুলবো। তো যাই হোক, আমার যেটুকানি যাচ্ছিল আমি সব খরচা করে ফেলেছি। খরচা করার পরে ওরা আমাকে প্রতিনিয়ত টর্চার করতো। আমাকে কখনো ভালোবাসেনি, ভালো মুখ দেয়নি, আমার মেয়েটাকেও দিত না, নিজের সন্তানকেই তারা ভালোবাসলো না। তো যাই হোক, আমি ওখান থেকে 6 মাস পরে আমার স্বামীকে নিয়ে, আমার হাজব্যান্ড বলেছিল তুমি আমাকে রেখে যেও না, আমাকে নিয়ে যাও, নইলে আমি বাঁচতে পারবো না। খুব বাঁচতে চেয়েছিল, তোমাদের সামনে আমি একটু ক্লিপ দেবো। মারা যাওয়ার কিছুদিন আগে কতটা কষ্ট পেয়েছিল মানুষটা। তো তখন তোমরা দেখবে, অবশ্যই দেখবে, খুব কষ্ট হবে। দেখেছো, আগেও দেখেছো আমার ভিডিওটা, তবুও আমি দিলাম। তো বাঁচতে চেয়েছিল খুব, যে আমি বাঁচতে চাই, খুব বাঁচতে চেয়েছিল। তো এখানে আসার পরে আমার হাজব্যান্ডের জন্য একটার পর একটা সবাই মিলে আমাকে, তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছো। দিদিভাই আছে দুবাই থেকে, দিদিভাই কিছু হচ্ছে ওর জন্য প্যাম্পার্স, এইটা সেটা, গজ কাপড়, এরকম অনেক জিনিস পাঠিয়েছিল, টাকা পাঠিয়েছিল। একটা দাদাভাই ছিল, সেও পাঠিয়েছে প্যাম্পার্স, গজ কাপড় এরকম পাঠিয়েছিল। টাকা, দাদাভাই টাকা পাঠায়নি, কিন্তু এইগুলো কিছু কিছু করে পাঠিয়েছিল। পাউডার পাঠিয়েছিল, দিদিভাই টাকাও পাঠিয়েছিল, এগুলোও পাঠিয়েছিল। আমার আর একটা সিঁথির মনে দিদিভাই আছে, এই দিদিভাই পাঠিয়েছিল। একটা আন্টি আছে, সেই আন্টি, সবাই মিলে তোমরা আমাকে আস্তে আস্তে হেল্প করলে, যার জন্য আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টটা আমি আবার নতুন করে শুরু করলাম। কিন্তু আমি ফিজিওথেরাপিটা দিতে পারিনি, অত টাকা আমার কাছে চলেনি। আমি 4 মাস ফিজিওথেরাপি করিয়েছিলাম। তারপর যখন লাস্ট কল্যাণী এমসে দেখলাম, কল্যাণী এমস থেকে বললো ফিজিওথেরাপি করেও কোনো লাভ নেই, ও ঠিক হবে না, ফিজিওথেরাপি বাদ দিয়ে দিন, নিজেরাই বাড়িতে চেষ্টা করুন। তারপরে আমি ওটাই করলাম। তো করার পরে ওর তো আস্তে আস্তে আবার বেড শোর ধরে গেল পিঠের, তোমরা দেখেছিলে 2 পাশের সাইডে, যেহেতু ব্লাড সার্কুলেশন ছিল না। আর ওকে আমরা এতটা পরিমাণে যত্ন করতাম, প্রত্যেকটা মানুষ ওর জন্য খাটতাম, এতটা করতাম আমি, করতে করতে মানে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমার খাওয়া ঘুম কিচ্ছু ছিল না। কিন্তু মানুষটাকে তো রাখতে পারিনি ধরে। তারপরে তো দেখলে লাস্ট 21 দিনে আমার হাজব্যান্ডের পিছনে 2.5 লাখ টাকা বেরিয়ে গেল। ওদিকে 1.5 লাখ টাকা হচ্ছে প্রায় ইঞ্জেকশনের পিছনে, আর ওদিকে আন্টিরা প্রায় 80 থেকে 90 হাজার টাকা নার্সিংহোমের বিল মিটালো। তো এতটা করার পরেও মানুষটা ভালো থাকলো না। আমার কাছে যেখানে যা ছিল, তোমরা যা দিয়েছিলে, আমি সবটা দিয়ে ওকে চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আজকে আমাকে নইলে ভাবতে হতো না, আমি যদি সেরকমই হতাম যে না, আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করবো না, আমি টাকা রেখে দেবো, তাহলে আমাকে আর ভাবতে হতো না যে আমি আমার মেয়ের জন্য কী করবো, আমার জন্য কী করবো। আমি আজকেও টেনশন ভোগ করি, আমি কী করে সবার টাকাগুলো মেটাবো, কী করে দেবো। যেমন আমার এই মাসে কোনো আর্নিং ঢোকেনি, পুরো স্টপ হয়ে গেছে, আমার কোনো ভিউজ নেই বলে। আমার তো এটা একটা ইনকামের জায়গা, তো আমার পুরো স্টপ হয়ে গেছে, আমার একটা টাকা ঢুকবে না। তো আমি খুব টেনশনে থাকি, তোমাদেরকে এগুলোই বলার ছিল। তারপরে তো তোমরা দেখেছো আমার হাজব্যান্ডের কী অবস্থা হলো, ফোসকা পড়ে গেল আস্তে আস্তে। এমনকি ও মারা যাওয়ার পরে বাবা মার মুখটাও দেখতে আসেনি, এতটাও ও পাপ করেছিল বাবা মার কাছে। কি এমন পাপ করেছিল, ওরা কি জানে না যে নিজের সন্তান মারা যাওয়ার পরে আর কিচ্ছু থাকে না, তাও তারা আসেনি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আবার পরে হয়তো বা